কাজ করার জন্য, উনি চেয়েছিলেন সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য। যে খুশি তাকে দেখতে দেওয়া হবে, যে নির্দেশ তাকে বেশি বেশি খাওয়া দেওয়া হবে। কিন্তু এর বিরুদ্ধে হাসিনা সরকার ওনাকে বাধ্য করেছেন দেশ পরিত্যাগ করতে। আপনারা জানেন, শিক্ষা সেক্টরে দুর্নীতি নয়, শুধু সারা বাংলাদেশে প্রতিটা সেক্টরে দুর্নীতি আজ আমাদেরকে বিষাক্ত করে তুলেছে। বাংলাদেশের উন্নয়নটাকে প্রথম বাধা যদি দেখে সেটা হচ্ছে দুর্নীতি। হ্যাঁ, স্কুলে দুর্নীতি আছে। আমি নিজে একটা স্কুলে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি দ্বিতীয় অধিকার করেছিলাম, কিন্তু শিক্ষকরা আমাকে 5 জন আমাকে নেওয়া হয় নাই। তাদেরকে আগে সিলেক্ট করা ছিল, তাদেরকে নেওয়া হবে। এটা একটা বৈষম্য, এটা দুর্নীতি। আমি চাই দুর্নীতির বিচার হচ্ছে বাজারে যে শিক্ষক প্রত্যেকটা স্কুলের যে ম্যানেজিং কমিটি সভাপতি সহসভাপতি যারাই আছেন, প্রত্যেকটা মানুষ দুর্নীতির সাথে যুক্ত। আমরা চাই এর বিচার হোক। হ্যাঁ, আমরা এই যে শহীদ মুক্ত শহীদ আবু সাঈদ যে জীবন দিয়েছে, আরো অসংখ্য ভাই বোনের যে জীবন দিয়েছে, আমাদের উদ্দেশ্য ছিল একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ, একটা স্বচ্ছ বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নির্বিবাদে স্বাধীনভাবে তাদের কর্মজীবন চালিয়ে যাবে, বাংলাদেশকে উন্নয়ন থেকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলছি, কারণ হচ্ছে শিক্ষকরা যে ভোট হিসেবে আমি বলছি না প্রত্যেক শিক্ষক দুর্নীতির করছেন। বাংলাদেশের অসংখ্য লোক কিন্তু ভূতাভাগ শিক্ষিত ব্যক্তি আছেন যারা দুর্নীতি করতেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই, তাদের বিচার হোক। কিন্তু এর জন্য আমরা নিজেদের হাতে আইন তুলে নিব না। আমরা যদি বিগত সরকারের সংঘাতের সরকারের মতো আমরা এখনো যদি এই একই রকম মনোভাব আমরা পোষণ করি, তাহলে আমাদের যে আন্দোলন, এই যে একটা বৈষম্য বিরুদ্ধে একটা বৈষম্যহীন যে বাংলাদেশ গড়ার আন্দোলন, সেটা বিফল হয়ে যাবে। আমরা দেখেছি বিগত কয়েক বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন তারা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করেছে, কিন্তু আমরা যদি একই কাছে হাঁটি তাহলে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা বিফল হয়ে যাবে। তা আমি চাই শিক্ষকদের বিচার হোক, সেটা আইন প্রক্রিয়ায়। কিন্তু অনেক নির্দেশ শিক্ষকরা কিন্তু বিভিন্নভাবে, কারণ আমরা জানি স্কুলে কিন্তু পলিটিক্স আছে, মনে করেন স্কুলে টিউশন ইংরেজি শিক্ষক একজন টিউশন পাচ্ছেন, একজন পাচ্ছে না, কিন্তু যে পাচ্ছে না উনি কিন্তু যিনি পাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের কোনোমুখী ভাই বোনদের, ছোট ভাই বোনদের, আমাদের বাচ্চাদের উস্কিয়ে দিচ্ছে। তো আমরা এটাই বিচার চাই, এবং আমরা চাই শিক্ষকের বিচার হোক, সেটা আইন প্রয়োগের মাধ্যমে। আর যে আমি দেখেছি আমাদের ব্লুবার্ড স্টুডেন্ট বলতে একটা শিক্ষার্থী বলেছে যে উনি একজন শিক্ষকের গায়ে হাত তুলেছে, এইটা নিয়ে একটা প্রাউড ফিল করেছে। এখন আপনি চিন্তা করেন, যখন একটা শিক্ষার্থী তার শিক্ষকের গায়ে হাত তুলছে, ভবিষ্যতে সে যে সাধারণ মানুষের গায়ে হাত তুলে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আমি প্রতিবাদ জানাই, যে যারা এই শিক্ষকদেরকে হাত তুলতেছে, এই শিক্ষকদেরকে তাদের করতে করানো হয়, এবং যেসব শিক্ষক তাদের বিচার হোক, কিন্তু সেটা আইন প্রয়োগের মাধ্যমে। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এমপি কলেজের শিক্ষার্থী অনুরোধ তোমরা। বন্ধুগণ, স্বাধীন দেশের মুক্ত বাতাসে আপনাদের গর্বিত বুকে আজ যে নিঃশ্বাস নিচ্ছেন তার কোনো রক্ত খেতে 30 লক্ষ টাকা প্রাণ। আমরা স্বাধীনতার জন্য যন্ত্রণা দিদিনি, ভারতে পুরা স্বদেশের মাটি দেখিনি, আমরা বড়া নদীতে রক্তে দেও আর লাশ দেখিনি। 30 লক্ষ শহীদের পাহাড় মুড়িয়ে 2 লক্ষ মা বোনের শাড়ির আঁচলে সাজিয়েছে দেশ। আমাদের স্বপ্নের সোনার বাংলা করতে বারবার স্বৈরাচারী শাসন আমাদের দেশটাকে, আমাদের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে। কিছুদিন আগে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের শহীদ ভাইয়েরাও চেয়েছিল একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলা, কিন্তু আজকে যে নৈতিকতা মূল্যবোধের অপক্ষয় ঘটেছে, এটা সত্য যে আওয়ামী লীগ সরকার শুধু আমলাতন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেনি, তারা প্রত্যেকটি সেক্টরকে, পুলিশ বাহিনীকে এবং কি শিক্ষকদেরকেও দলীয়করণ করার চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র, উন্নয়ন এবং মানবাধিকার সম্পর্ক এতই নিবিড় যে একটি ছাড়া অন্যটি নিরর্থক। মানবাধিকারবিহীন গণতন্ত্র মূলত প্রহসন মাত্র। তাই সামগ্রিক উন্নয়নের জন্য শাসন ব্যবস্থা পরিবর্তন
এবং মূল্যবোধের লালন ও চর্চা আবশ্যক। There are no alternative to practicing democracy for ensuring good governance. সামগ্রিক উন্নয়নের জন্য, সুশাসন ব্যবস্থা পরিচালনার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই। আর এসব মূল্যবোধ চর্চা প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের প্রাণ বলা হয় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমরা আশা করব আগামী বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দর সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। মানুষ স্বাধীনভাবে কথা বলবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার পালন করবে, মানুষ তার মৌলিক অধিকার পালন করবে। আর সেই সাথে আমি আজকে আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব, আমি আহ্বান জানাবো, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যদি কোনো শিক্ষক দলীয়করণের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, দলীয়করণে কাজ করে থাকে, অন্যায় দুর্নীতি অত্যাচার করে থাকে, তাহলে আইন, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে তার মাধ্যমে আমরা বিচারের দাবি করতে পারি। কিন্তু শিক্ষাগুলোর উপরে কোনোভাবে এটা কোনো ক্রমেই কাম্য নয়, এটা হাত তোলা যাবে না। আমাদের আইন নিজের হাতে তোলা নেওয়া যাবে না, কারণ আমাদের শিক্ষাগুরু আমাদের বাবা মার সমতুল্য। আমরা যদি আজকে তাদের গায়ে হাত তুলি তাহলে আমাদের বাবা মারাও কষ্ট পাবেন। এটি নৈতিকতা মূল্যবোধের চরম অবক্ষয়, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রৌশন আরা মুকুল, সাধারণ সম্পাদক, মহিলা পরিষদ। আজকে এই মহতী উদ্যোগে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় শিক্ষক নির্যাতনের বিপক্ষে ছিলাম। আমি বলবো না সব শিক্ষকই নৈতিক মূল্যবোধের আদর্শে উজ্জীবিত, হয়তো কারো কারো মাঝে ভুল ত্রুটি থাকতেই পারে। শিক্ষকও মানুষ, ওনারও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলেরও বিচার করা যায়। সেই বিচারটা সঠিক নিয়মে সঠিকভাবে হতে হবে। স্কুল কলেজের গভর্নিং বডি আছে, সেখানে অভিযোগ দেওয়া যেতে পারে। সেখানে না হলে শিক্ষা অধিদপ্তর আছে, শিক্ষা অধিদপ্তরেও যদি বিচার না পাওয়া যায় তাহলে আইন আদালত আছে, সেখানে তার বিচার হতে পারে। কিন্তু কখনোই একজন ছাত্র পদত্যাগ করতে বাধ্য করবে না। এটা নৈতিকতা বিরোধী মূল্যবোধের অবক্ষয়। যে ছাত্র আজ শিক্ষকের গায়ে হাত তুলতে পারলো, সে আগামীতে তার বাবা মার গায়েও হাত তুলতে দ্বিধা করবে না। সেই বাবা মাদেরও সচেতন হওয়ার দরকার আছে যে তার সন্তানটি কি করছে। এই কম বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো কারো উস্কানিতে এরকম করছে, না হলে এরকম করার কথা নয়। আমরা খুঁজে দেখব। আমাদের উচিত যে শাসন ব্যবস্থা, বাক স্বাধীনতার জন্য ছাত্ররা আন্দোলন করে দেশের এই অবস্থায় নিয়ে আসলো, একটা গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করলো। সেখানে যদি আবার নিপীড়ন, আবার যদি একই অবস্থা হয়, তাহলে আমাদের আর আশা রাখার জায়গা থাকে না। ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ, এবং তারা যেন সঠিক নৈতিক মূল্যবোধে গড়ে ওঠে, সেটাই আমরা চাইব। ছাত্ররা যেন শিক্ষকের গায়ে হাত না তুলে, তারা সঠিক ক্ষেত্রে অভিযোগ জানিয়ে যেন সেই শিক্ষকের বিচার নিশ্চিত করতে পারে। আমরা চাই না কোনো দুর্নীতিবাজ শিক্ষকও থাকুক, সেটা চাই না। এবং যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সোচ্চার, সেই দুর্নীতি যেন বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়, এবং সবাই যেন সন্তোষভাবে, শান্তিপূর্ণভাবে এবং সহমর্মিতা, সৌহার্দ্য নিয়ে এই বাংলাদেশে আমরা বাস করতে পারি। কখনো যেন ছোটরা বয়োজ্যেষ্ঠের গায়ে হাত না তুলে, সেটাই আমার প্রত্যাশা। এবং আশা করব এই বাংলাদেশ মহিলা পরিষদও সবসময় অন্যায়ের বিপক্ষে লড়াই করেছে। প্রথম যখন ছাত্রদের উপর গুলি হয়, তখন ঢাকায় মহিলা পরিষদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে, এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সঠিক দোষীদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে। এখনো আমরা যে কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়াই। যেমন আজকেও আমি
এইখানে এসেছি মহিলা ভোটারদের প্রতিনিধিত্ব করতে, যেহেতু মনে করছি এটা অন্যায়। শিক্ষকের গায়ে হাত তোলাটা অন্যায়, এবং সেটা যদি ছাত্র দ্বারা হয় তাহলে তো কথাই নেই। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা হয়তো বক্তব্যের ক্রম ঠিক রাখতে পারছি না এই মুহূর্তে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আইনজীবী অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাস বাপন। আজকের এই উপস্থিতি যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের বিগত 16 বছরে অনেক জঞ্জাল জমেছে, সেই জঞ্জাল পরিষ্কার হবে এটা আমাদের আশা। কিন্তু সেই জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে আমরা যেন আমাদের যে আবহমান কালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা যাতে আঘাত না করি, আমরা যাতে আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের গায়ে হাত না তুলি। তারা হয়তো কেউ কেউ দলীয় রাজনীতিতে কেউ জড়িত থাকতে পারেন, দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন, সেটা প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু আমরা কখনোই ছাত্রদের কাছে এই আশা আমরা করব না যে তারা কোনো ট্র্যাপে পড়ে, কারো উস্কানিতে শিক্ষক যারা আমাদের শিক্ষাগুরু, যারা আমাদের পিতার সমতুল্য মায়ের সমতুল্য, তাদেরকে আমরা কোনো দৃশ্যতাপূর্ণ বক্তব্য, কোনো কথা, কিংবা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের, এই সিলেট শহরে একটা ভিডিও আমরা দেখেছি যে ব্লুবার্ড হাই স্কুলের এক শিক্ষকের গায়ে এক ছাত্র আঘাত করে সে নিজেকে গর্বিত মনে করছে। আমরা ধিক্কার জানাই এই ধরনের আচরণের। আমরা বলবো আপনার এই যারা শিক্ষার্থী রয়েছে, আমিও এই স্কুলে লেখাপড়া করেছি, আমার স্যারদেরকে পেলে এখনো পায়ে হাত দিয়ে আমরা সালাম করি। আপনারা এই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, যারা দলীয় রাজনীতির সঙ্গে জড়িত, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিচার আমরা চাই, কিন্তু তাদেরকে কেউ হেনস্থা করবেন না, তাদের গায়ে কেউ হাত দেবেন না। সবাইকে ধন্যবাদ। আজকের উপস্থিতি যারা শরীক হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা দেখেছি ফেসবুক সহ অন্যান্য মিডিয়াতে আমরা দেখেছি শিক্ষকদের যারা নির্যাতন করছে সেই সংখ্যাটা খুবই সামান্য। পাশাপাশি সমাজের বৃহৎ অংশের মানুষ তারা হচ্ছে যে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজকে হয়তো এখানে সংখ্যাটা খুব একটি বেশি নয়, হয়তো যোগাযোগের কারণে আমরা বেশি সংখ্যক মানুষকে এখানে নিয়ে আসতে পারি নাই। কিন্তু আমরা জানি, আমরা যারা শিক্ষার্থী, আমরা কখনোই আমাদের শিক্ষকদের অপমান যেমন আমরা করতে পারি না, পাশাপাশি এটা আমরা মানতেও পারি না। তাই আজকে বিবেকের কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আব্দুল করিম কিম, আহ্বায়ক সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন। প্রিয় উপস্থিতি, আজকে এখানে দাঁড়ানো হয়েছে শিক্ষকদের বিরুদ্ধে সারা দেশে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, ধীরে ধীরে তা নেমে এসেছে কলেজে, কলেজ থেকে স্কুল পর্যায়ে। দেশে বিপ্লব পরবর্তী অবস্থাতে যেহেতু এই বিপ্লবের সমস্ত কৃতিত্ব শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন শিক্ষার্থীরা তাদের নিয়োগকর্তা। এই কথার প্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে তারা নিজেদের মতামত এবং তারা যা চাইছে তা পূরণ করার চেষ্টা শুরু করেছে। এরকম অবস্থাতে সিলেটের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আমি নিজে সেই স্কুলের শিক্ষার্থী, ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী আমার কাছে এসেছিলেন। ওনারা, তাদের মধ্যে অনেকে বৈষম্য বিরোধী এই আন্দোলনের সাথে জড়িত, যারা স্কুলের কিন্তু প্রাক্তন শিক্ষার্থী, এবং তাদের সাথে কিছু বর্তমান শিক্ষার্থীরাও। তাদের অভিযোগ স্কুলের প্রিন্সিপাল এবং বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। আমি তাদের কথা শুনেছি, শুনে তাদেরকে বলেছি যে আপনারা কি কি অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেন। অভিযোগ থাকতে পারে, এবং আমি নিজেও স্কুল সম্পর্কে কোনো সুনামের কিছু আমি শুনিনি। এই অবস্থাতে তাদেরকে বলি আপনারা এগুলো সংগ্রহ করেন, কি কি অভিযোগ, সেগুলো নিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে যাব, আমরা সেই বিষয়গুলো তুলে ধরব। প্রয়োজনে গণমাধ্যমে
সংবাদ প্রকাশিত হবে যদি দুর্নীতি, ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ থাকে গণমাধ্যমে। এবং তার আলোকে নাগরিক আন্দোলনে, সিলেটে কখনোই কোনো নাগরিক আন্দোলনে পিছনে থাকিনি। এখানেও আপনাদের সাথে আমার নিজের স্কুল ব্লুবার্ড স্কুলের ইস্যুতে এর পূর্বেও আরও দুবার দাঁড়িয়েছি। একবার গভর্নিং বডির একজন প্রভাবশালী একজন শিক্ষকের সাথে অসদাচরণ করেছিলেন এবং সেই গভর্নিং বডির মেম্বারকে কমিটি থেকে বাদ দিতে হয়েছিল আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম বলে। তো সুতরাং দাঁড়াবো, তাদেরকে ফিরিয়ে দিয়ে আমি সিলেটের একাধিক গণমাধ্যম কর্মী, প্রথম সারির দৈনিক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলি। তাদের অনেকেই বলেন যে কিংবা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদ প্রকাশের কঠিন স্পেস, সেখানে সিলেটের একটি স্কুল নিয়ে কথা লেখা টাফ, তারপরে দেখি চেষ্টা করব। এই অবস্থাতে আরো কিছুদিন চলে যায়। যারা এসেছিল তাদের হচ্ছে চাওয়া তারা আগামী পরের দিনই তারা স্কুলে প্রবেশ করতে চায়। তাদেরকে নিবৃত করি এবং নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনের কথা বলি, কিন্তু দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে কোনো সংবাদপত্রে কোনো নিউজ করা সম্ভব হয়নি এবং তারা নিজেরাও অনেকের সাথে যোগাযোগ করেছে। এরপরেই তারা স্কুলে প্রবেশ করে এবং সেখানে প্রিন্সিপালকে পদত্যাগে বাধ্য করে এবং সেখানে একটি ভিডিও আসে, যে ভিডিওতে দেখা যায় ক্লাস 8-এর একটি শিশু সে একজন শিক্ষককে আঘাত করেছে এবং সেটা সে গর্বের সাথে বলছে। সেটা আবার গণমাধ্যমও তুলে ধরেছেন। এখানে ঘটনা অনেকগুলো, এক হচ্ছে যে প্রিন্সিপালের কাছে যাওয়া, তাকে পদত্যাগে বাধ্য করা, কিন্তু কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন আন্দোলন শুরু হয়, কলেজে যখন আন্দোলন শুরু হয়, স্কুলে যখন নেমে আসে, তখনই উচিত ছিল আমাদের বিশেষ করে শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে বলা যে জোরপূর্বক কোনো শিক্ষক বা প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর এদের কাউকে কেউ যদি জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে, এই সমস্ত পদত্যাগকে গ্রহণ করা হবে না। পদত্যাগ করালেই গ্রহণ করা হবে না, সেটা তদন্ত হবে। কিন্তু এই সংক্রান্ত কোনো ধরনের বক্তব্য আসেনি। শুধু একদিন শিক্ষা উপদেষ্টার একটি বক্তব্য এসেছে যে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য, কিন্তু এই ভাষায় বিরত থাকার কথা শিক্ষার্থীরা খুব একটা গুরুত্বের সাথে নেয়নি বলে ব্লুবার্ড স্কুলে ঘটেছে। এবং এর পরবর্তীতে আজকেও আমি এই মুহূর্তে ক্রস করে এসেছি সুবিদ বাজার এলাকা, আব্দুল গফফার স্কুলে নাকি বিক্ষোভ চলছে, আরো কোথায় কোথায় বিক্ষোভ চলছে, একের পর এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ চলছে। এখন এই পরিস্থিতি এমন ভাবে তৈরি হয়েছে, শিক্ষকরা আমরা এখনো, আমার প্রিন্সিপাল টিচার ফোন দিলে আমি তার ফোন যদি কখনো ধরি, বসায় থাকলে আমি দাঁড়িয়ে যাই। এখনো শিক্ষকদের দেখলে পা ছুঁয়ে আমরা সম্মান জানাই। কিন্তু আজকে শিক্ষার্থীদেরকে এমন অবস্থাতে নিয়ে, শিক্ষার্থীরা এমন অবস্থাতে এমন শিক্ষা পেয়েছেন, এই যে ক্লাস 8-এর যে শিশু, সে যে প্রিন্সিপাল পদত্যাগ করেছেন তিনি 12 বছর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল। তিনি এই শিশুকেই নার্সারি থেকে তিনি পড়িয়েছেন, ক্লাস 8-এ সে এসেছে। আজকে তাকে, সে ভিডিওতে ভাইরাল হয়েছে, তারও জীবন শেষ। যে শিক্ষক অপমানিত হলেন, শিক্ষক অপমানিত হওয়া মানে তো একজন শিক্ষক অপমানিত হওয়া নয়, সমস্ত শিক্ষকরা অপমানিত হওয়া। তো আজকে আমরা যারা এই আয়োজন করেছেন, আজকে আমাদেরই আপনজনেরা যারা সবসময় প্রতিবাদ করেন ন্যায়সঙ্গত দাবিতে, আমরা এই মেসেজটা সারা বাংলাদেশে এই প্রতিবাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এনাফ ইজ এনাফ। শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি বন্ধ করতে হবে এবং এই বিষয়ে একেবারে সুস্পষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশ আসতে হবে। আমি এই কথা বললাম এবং আজকের এই কর্মসূচির সাথে আমি সংহতি জানাচ্ছি সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা পুনরায় ক্ষমা প্রার্থী, আমরা হয়তো আন্দোলন বক্তাদের ক্রম বিন্যাস করতে ব্যর্থ হয়েছি। আমরা দেখেছি এখানে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা সকলকে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
ইমজার সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবিল হোসেনকে। সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথমত আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরে এই ঘটনা ঘটেছে, কিন্তু রাজধানী সহ দেশের কোথাও সেরকম প্রতিবাদ আমাদের চোখে পড়েনি, কিন্তু এই প্রতিবাদটুকু হওয়ার প্রয়োজন ছিল। তার মূল যে কারণ সেটি হচ্ছে আমরা দেখেছি যে গত 15 বছরে দেশের বিভিন্ন বিভাগের মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও দলীয়করণ করা হয়েছিল। শিক্ষকদের মধ্যে দলীয়করণের নানা উদাহরণ আমরা পেয়েছি। অনেকেই আমাদের কাছে মনে হয়েছে তারা আসলে শিক্ষক না, তারা রাজনৈতিক নেতা। সেই ভুলগুলো শিক্ষকদের ছিল, সেটি আমাদের চোখে পরিলক্ষিত হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী, আমাদের চোখে আরো বেশি পরিলক্ষিত হয়েছে। কিন্তু যদি কোনো শিক্ষক কোনোভাবে কোনো ধরনের ঘটনায় দায়ী থাকেন, তিনি দুর্নীতি সহ দলীয়করণের কোনো কাজে যুক্ত থাকেন, তার বিচার আমরা দাবি করি। কিন্তু শিক্ষার্থীরা গিয়ে শিক্ষককে হেনস্থা করে তাকে পদত্যাগ করাতে হবে, এই ধরনের সংস্কৃতি, এই ধরনের ঘটনা আমরা বাংলাদেশে মেনে নিতে পারি না। যেই শিক্ষকের শিক্ষায় আজকে আমরা এখানে কথা বলার যোগ্যতা অর্জন করেছি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা স্কুলে পড়াশোনা করছি, সেই পিতার সমান মাতার সমান শিক্ষককে আমি কারো কলারে ধরে, আমি কারো শাড়িতে ধরে তাকে পদত্যাগ করাবো, জোর করে পদত্যাগ করাবো, সেই অধিকারও আমার যেমন নাই, সেই নৈতিকতাও আমার আসলে নাই। যারা এটি করছেন আমরা বিশ্বাস করি, আমার যেটি মনে হচ্ছে, শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্য দিয়ে এই কাজটি করা সম্ভব নয়। এখানে নিশ্চয়ই কোনো ক্ষেত্রে কেউ ইন্ধন দিতে পারেন। আমার দাবি থাকবে শিক্ষকদের লাঞ্ছনার ক্ষেত্রে যারা পেছন থেকে নানাভাবে উস্কায় আনা হয়, কারণ আমরা 15 বছরের বিচারহীনতার সংস্কৃতির মধ্য থেকে উঠে এসেছি একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আইন আমরা নিজের হাতে তুলে নেব। যে আইন বিচারহীনতার সংস্কৃতিকে আমরা বাদ দিতে চেয়েছি, সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা নিজেদের মধ্যে তৈরি করব না। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে বিচারের বাংলাদেশ। প্রত্যেক নাগরিক, সে খুনি পর্যন্ত হোক, প্রত্যেকেই তার যে ন্যায় বিচার সেটুকু তারা পাবে। তাই আরেকটি দাবি করতে চাই, যারা এই কয়েকদিনের ঘটনায় গণপদত্যাগ করতে বাধ্য হয়েছেন তাদের যাতে পুনরায় বহাল করা হয়, এবং তাদের যে ত্রুটিগুলো, তাদের যে আসলে দুর্নীতি করে থাকুন, তারা নানাভাবে যদি অন্যায় করে থাকেন, সেই অন্যায়ের বিচার স্ব প্রতিষ্ঠান যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, তারা যাতে করেন, সেই দাবিটুকু আমার থাকবে। এবং যারা এখানে দাঁড়িয়েছেন তাদেরকে বলবো, এই গণ অভ্যুত্থানের পর আসলেই কিছু স্বাভাবিক কিছু ধরনের আসলে অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই শিক্ষক নির্যাতনের পাশাপাশি আরেকটি অসঙ্গতি হচ্ছে যে গণমামলা। আমাদের সিলেটের সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর যারা কোনোভাবে ঘটনায় জড়িত নয়, তাদেরকেও নানাভাবে মামলায় আসলে দেখানো হচ্ছে, মামলা তাদের আসামি করা হচ্ছে। আমরা আজকে যারা এখানে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমরা আশা রাখবো যে এই যে মিথ্যা মামলায় নানাভাবে হয়রানি করা হচ্ছে, বিশেষ করে সাংবাদিকদের, সেই জন্য যাতে তারা দাঁড়ান এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে যাতে তাদেরকে আমরা পাই, সেই আশাটুকু আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেটের আহ্বায়ক নাজিবুল ইসলাম রানা। সম্মানিত সিলেটবাসী, আপনারা যে ইতিমধ্যে জানেন যে সারা দেশে 5ই আগস্টের পরে রাজনৈতিক যে সংকটের মধ্য দিয়ে আমাদের দেশ অতিবাহিত হচ্ছে, সেই সংকটে আমরা নতুন একটি সংকট আমাদের সামনে উপস্থিত হয়েছে। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, তাদের অনেককেই জোর করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে।
এটি অত্যন্ত নিন্দনীয়, এটি বেআইনি এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি যদি অব্যাহত থাকতে দেই আমরা, তাহলে যে নৈরাজ্যের সৃষ্টি হবে এবং তার যে প্রভাব বিশেষ করে ছাত্র সমাজ এবং সমাজের যে পড়বে তার প্রভাব দীর্ঘমেয়াদী। তো আমরা এই যে উদ্যোগগুলো হচ্ছে, যারা এটা করছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে নিন্দা জানাই এবং যারা এর পেছনে কাজ করছে, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখেছি, মূলত শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে বিশেষ করে ম্যানেজিং কমিটি, সেই ম্যানেজিং কমিটির অভ্যন্তরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের স্বার্থান্বেষী মহলের সেই দ্বন্দ্বের ফলেই একদল শিক্ষার্থীকে দিয়ে তারা এইসব ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এইসব স্বার্থান্বেষী মহল এইসব শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ার পেছনে তারা এটি বিরোধী মত প্রকাশ করে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হতে না পারে সেজন্য তারা এই চক্রান্তে লিপিবদ্ধ আছে। তা আমরা আমাদের পক্ষ থেকে এটি বলতে চাই এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই পর্যন্ত সরকারের যে ভূমিকা, বর্তমান যে সরকার, সেই সরকারের ভূমিকাটাও একটু রহস্যজনক। আমাদের শিক্ষা উপদেষ্টা শুধু যদি একটি ঘোষণা দিতেন যে যাদেরকে এই প্রক্রিয়ায় অব্যাহতি দেওয়া হবে অথবা পদত্যাগ করাতে বাধ্য করা হবে, তাদের কোনো পদত্যাগপত্র মন্ত্রণালয় থেকে গ্রহণযোগ্য হবে না। শুধু এই ঘোষণাটি দিলেই এই যে যারা চক্রান্ত করছে এই চক্রান্তগুলো কিন্তু অনেকাংশে কমে আসতো এবং বন্ধ হয়ে যেত। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের শিক্ষা উপদেষ্টা এই ধরনের কোনো ঘোষণা দেন নাই। সেই কারণে আমি মনে করি যে আমরাও মনে করি যে এই ঘোষণাটি অবিলম্বে দেয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা সরকারি নীতি নির্ধারক আছেন এখন বর্তমানে, তারা দ্রুত এটি পদক্ষেপ নেবেন, সকলের মধ্যে আস্থা ফিরিয়ে আনবেন। সেই আস্থার ফলশ্রুতিতে এই বিষয়গুলো আগামী দিনে যাতে না ঘটে সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নিয়ে এই চক্রান্ত রুখে দাঁড়াবো। এটি সংস্কারের পদ্ধতি যাচ্ছে, সেই সংস্কারের বিষয়গুলো আরো সুনির্দিষ্ট হবে এবং এইসব যত চক্রান্ত আছে আমরা ছাত্র জনতা এবং যারা অভিভাবক আছেন সবাইকে নিয়েই আমরা এগুলো মোকাবিলা করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের শিক্ষক, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব। আমি প্রণবকান্তি দেবকে অনুরোধ জানাচ্ছি, স্যারকে অনুরোধ জানাচ্ছি এখানে এসে সংহতি বক্তব্য রাখার জন্য। আমরা আজকে এখানে যে বিষয়টি নিয়ে আমরা মিলিত হয়েছি আপনারা ইতিমধ্যে সকলেই জ্ঞাত আছেন। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু এটি বলবো যে আজকের ব্যানারে যেটি বলা হয়েছে নিপীড়ন বিরোধী, এটি শুধু শিক্ষক না, এটি শুধু সাংবাদিক না, এটি শুধু যে কোনো পেশার ক্ষেত্রেই নিপীড়ন আমরা আসলে চাই না। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, এই বাংলাদেশের যাত্রাপথে সূচনা যদি হয় এই রকমের শিক্ষকদের উপর নির্যাতন করে, তাহলে তার পরিণাম কিন্তু কখনো ভালো হবে না। আমরা বলছি যে শিক্ষক বলি, যে কোনো পেশার মানুষই বলি, অপরাধ থাকতে পারে, বেআইনি কাজ করতেই পারেন, আইন হাতে তুলে নিতেই পারেন। আমরা সমাজে শিক্ষকরা, আমি বলছি না যে তারাও ধোয়া তুলসী পাতা, কিন্তু আমি বলছি যে শিক্ষকের শাস্তির বিধান শাস্তি যদি আমরা ছাত্রদের হাতে তুলে দিই, আমরা যদি আমাদের মা বাবার বিচারের দায়িত্ব যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটি সমাজে একটি ভুল মেসেজ যায় এবং এতে করে অন্যান্য যারা অপরাধীরা আছে তারাও কিন্তু সেখানে প্রশ্রয় পায়। আমরা বলছি যে অপরাধ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, আইনের মাধ্যমে শাস্তি হবে। আমরা অপদস্থ করে, অপমান করে আমরা কোনো অন্যায়ের কিন্তু সমাধান করতে পারবো না। আমি একটু আগে বক্তব্য যিনি রেখেছেন তার সাথে একমত হয়ে বলবো যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তিনি নিজেও একজন শিক্ষক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের
3 থেকে 4 জন শিক্ষক বলবো না, শুধু বরেণ্য শিক্ষক আছেন যারা তাদের সারা জীবন শিক্ষার্থীদের মাঝে ব্যয় করেছেন। এই সময়ের বার্তাটিকে অনুধাবন করে তারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা সবাই মিলে, ছাত্র শিক্ষক মিলে আমরা যে সুন্দর বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটি যেন আমাদের পূরণ হয় এবং এই রকমের নিপীড়ন, এই রকমের নির্যাতন এগুলো যেন বন্ধ হয়। আমি আজকের এই সমাবেশ থেকে সেই দাবিটুকু জানাচ্ছি। আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সমাবেশে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা বলতে চাই, গত 17 বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার যে সকল অন্যায় করেছে সেইগুলো আমরা পুনরাবৃত্তি চাই না। আমরা যারা লড়াই করেছিলাম, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি সুন্দর স্বপ্ন নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আমরা আজকে আবার দেশে কোনো প্রকার অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা বলতে চাই, আজকে শিক্ষকদের মুখোমুখি যে সকল শিক্ষার্থীদেরকে দাঁড় করানো হচ্ছে, আমরা মনে করি শিক্ষার্থীরা স্বপ্রণোদিত ভাবে দাঁড়ায় নাই, তাদেরকে অন্ধকারের কোন শক্তি তাদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাই আমরা দাবি করছি, যদি কোনো শিক্ষক অপরাধের সাথে জড়িত থাকেন তাইলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু কোনোভাবে শিক্ষকদেরকে ছাত্রদের মুখোমুখি করা যাবে না। আমরা সমাবেশের এই পর্যায়ে আজকের যৌথ মানববন্ধনের শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি, সিলেটের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল। বাংলাদেশে চলমান যে শিক্ষকদের বিরুদ্ধে যে নিপীড়ন নির্যাতন চলছে তার বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই যে বক্তব্য, যারা এ পর্যন্ত বক্তব্য দিয়েছেন সকলের বক্তব্যের প্রতি সংহতি প্রকাশ করছি, একমত পোষণ করছি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট জেলার পক্ষ থেকে। বন্ধুগণ, আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এই পরিবর্তনের কাণ্ডারি কারা ছিল? আজকে যাদেরকে আমরা দোষারোপ করছি যে তারা শিক্ষকদের উপর হাত তুলছে, শিক্ষকদেরকে নাজেহাল করছে, তারা কিন্তু বাংলাদেশের যে একটা জগদ্দল পাথর ফেসিবাদী শাসন চেপে বসেছিল, সেই শাসনের বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তুলেছিল প্রথম তারাই। আজকে তারা বিপদগামী হয়েছে, হয়তো আপাত দৃষ্টিতে হয়তো নানান জনের বক্তব্য থেকে এসেছে যে পেছনে হয়তো অন্য ষড়যন্ত্র আছে। তো আমি যেটা বলতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, আগস্ট অভ্যুত্থান আমরা বলছি, যেটি শুরু করেছিল মূলত বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে, যে বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা সেই বৈষম্য মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত সমাজ আমরা এখনো গঠন করতে পারিনি। সেই ছাত্রদের আহ্বানে একজন অভিভাবক হিসাবে আমি সেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আজকে আবার যখন আমাদের শিক্ষকদের উপর, আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের উপর নিপীড়ন নেমে এসছে, আবার আমরা সেই সময়ে আবার আমরা অভিভাবক হিসাবে আজকে আমরা আবার পথে নেমেছি। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলতে চাই যে সকলকে বুঝতে হবে যে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে ছাত্ররা যে অর্জনটি তারা সূচনা করেছে তা কিন্তু শেষ হয়নি। সেই পরিবর্তনকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটি বৈষম্যমূলক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করব। সেই বিনির্মাণের এক একজন সৈনিক হিসাবে আমাদেরকে কিন্তু পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি।
আমাদের কাজ চলমান রয়েছে। আপনারা সকলেই জানেন কি আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নেমেছিল, ছাত্ররা নেমেছিল এই স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম, ছাত্ররা চেয়েছিল যে দুঃশাসন আছে, যে গণতন্ত্রহীনতা আছে, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার বিপরীতে আমরা একটি সুস্থ একটি সমাজ, সুস্থ একটি প্রশাসন, সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব। এখন যদি আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে যদি আমরা নিজেরাই বিতর্কিত হয়ে যাই, তাহলে তো আর দুঃখের সীমা থাকে না। তাই আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, তোমাদের কাজ কিন্তু সুশৃঙ্খল ভাবে পাহারাদারের ভূমিকা নিতে হবে। কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা যেভাবে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু অভিভাবক হিসাবে তোমাদের পাশে হয়তো আমরা সঠিক দিক নির্দেশনা দিতে পারিনি, আমরা হয়তো অভিভাবক হিসেবে ব্যর্থ হয়েছি, আমি সন্তান হিসাবে আমরা ব্যর্থ হয়েছি, অভিভাবক হিসাবে ব্যর্থ হয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলবো, রাষ্ট্রের যে অভিভাবক আছে তারও ব্যর্থ হয়েছেন। এখানে অনেকেই বলে গেছেন যে তারা যদি সুস্পষ্টভাবে সেই বক্তব্যটা যদি তারা প্রথম থেকেই দিতেন যে কোনোভাবেই শিক্ষকদেরকে নাজেহাল করা যাবে না, কোনোভাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যে সরকারটি আমাদের, যে সরকারটি ছাত্রদের, সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা সুস্পষ্টভাবে তাদেরকে সেই বার্তা দিন যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমি বলতে চাই ছাত্রদেরকে সেই সূত্রে, তোমাদের কাজ হবে গঠনমূলক কাজ। তোমরা একটা কাজ করতে পারো যে শুধু শিক্ষকরা দুর্নীতি করেছেন, দলীয় লেজুর বৃত্তি করেছেন, সেটা না। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো তোমরা খুঁজে বের করো, সেই দুর্নীতিগুলোকে লিপিবদ্ধ করো, সেই দুর্নীতি, সেই অব্যবস্থাপনাগুলোকে তোমরা চিহ্নিত করে তোমরা সরকারের নজরে গঠনমূলক কাজ, কোনোভাবেই প্রশাসনের কাউকে নাজেহাল করে নয়, শিক্ষক কাউকে নাজেহাল করে নয়, আইনের কাস্টডিতে যারা গিয়েছেন তাদেরকে নাজেহাল করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে পারবো না। আমরা চেয়েছি একটি সুন্দর সমাজ হবে, রাষ্ট্র হবে। আমরা যদি আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো যদি আমরা প্রতিহিংসার রাজনীতি যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু সেই একই কথা, সেই একই বৃত্তে কিন্তু আমরা আবদ্ধ হয়ে থাকলাম। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না রে ভাই। আমরা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই। আমরা ছাত্ররা যে সেই আওয়াজটি তুলেছিল, কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে হবে। যে যে জায়গায় অসুখ আছে সেই অসুখগুলোকে সারিয়ে তুলতে হবে। আমরা আগামীর বাংলাদেশ চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই। তাই আমি বলবো, সেই প্রতিহিংসা নয়, আমরা সেই কাজগুলো করি। যারা লেজুরবৃত্তি করেছেন, যারা দুর্নীতি করেছেন, সেই তালিকাগুলো আমরা করতে পারি যদি আমরা সুশৃঙ্খল ভাবে করতে পারি। না হলে আমরা নানান ভাবে কিন্তু আমরা আমাদের সরকারের নজরে নিয়ে আসতে পারি, কিন্তু কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে দিয়ে যা ইচ্ছা তা আমরা করতে পারি না। এটা স্বেচ্ছাচারিতা, এটা পুরনো সরকারের কিন্তু পুনরাবৃত্তি হয়। সুতরাং আমি বলবো যে ছাত্ররা যেভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি সুচিন্তিত লক্ষ্যকে সামনে রেখে সুশৃঙ্খল ভাবে, ঠিক তেমনি ভাবে ছাত্ররা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পাহারাদারের ভূমিকা পালন করবে। তারা তাদের মেধা, বিবেক, মানবিক বোধ দিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবে, এই সরকারকে সহযোগিতা করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, শিক্ষার্থী, বিশেষ করে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং যারা অভিভাবক শিক্ষক আছেন, তাদেরকেও বলবো এই মেসেজগুলো আমাদের পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে।
আমরা কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ চাই। সেই মেসেজগুলো আমরা আমাদের নানানভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ।